আমার দেখা প্রথম ভূতের হিন্দি সিনেমা হচ্ছে রাত। দেখো, প্রথমত আমার ভূতের সিনেমা করার অনেক দিনের ইচ্ছে ছিল, তো ভালো স্ক্রিপ্ট পাচ্ছিলাম না, ভালো গল্প পাচ্ছিলাম না। ধরো তিলোত্তমার চরিত্র নেই বলে যখন আমাকে দেখবে তখন কোথাও একটা আবছা জিনিসটা প্রমিনেন্ট হয়ে আসবে। দেখো, ভূত আমার খুব ইন্টারেস্টিং বিষয় লাগে। বাঙালি মেয়েদের চোখ খুব সুন্দর হয়, ভীষণ গভীর একটা ব্যাপার আছে চোখের মধ্যে। আজ আমাদের টলি কথার আড্ডায় আমরা পেয়ে গেছি আমাদের স্পেশাল গেস্ট সন্দীপ্তা দিকে। সন্দীপ্তা সেন রয়েছে আমাদের সঙ্গে। ওয়েলকাম টু জিও বাংলা। থ্যাংক ইউ। এতক্ষণ আমাদের ক্যামেরা অন হওয়ার আগে অবধি আমরা শুনতে পাচ্ছিলাম যে ভূতের গল্প চলছে, আর তার সাথে কোন সিনেমা, কোন ভূতের সিনেমা তোমার পছন্দ সেগুলো নিয়ে কথা চলছে। তো সামনেই একটা তোমাদের ভূতের সিনেমা আসতে চলেছে, সেটা নিয়ে তো আমরা কথা বলবো। তবে তার আগে তোমার কোন ভূতের সিনেমা পছন্দ সেটা যদি একটু শুনি। রূপাঞ্জনাদির সঙ্গে এক্ষুনি গল্প হচ্ছিল। আমার দেখা প্রথম ভূতের হিন্দি সিনেমা হচ্ছে রাত। তো ওটা নিয়েই বলছিলাম যে রাতে একটা লুক আছে রেবতীর জঙ্গলের মধ্যে তাকানোর, ওটা নিয়ে আমরা কথা বলছিলাম। দ্যাট ওয়াজ ব্রিলিয়েন্ট। মানে দেখো, তারপর তো অনেক ভালো ভালো সিনেমা আমরা দেখেছি, কিন্তু হয় না প্রথম দেখা হিন্দি সিনেমা, এই ভূতের সিনেমার যে একটা এফেক্ট হয় সেটা যেন থেকে যায় সারা জীবন। তো সেটা ডেফিনেটলি খুব খুব পছন্দের। তোমার পছন্দের সিনেমা রাত, সেটা তো আমরা শুনছি। তবে তুমি এই রিসেন্টলি তোমার প্রচুর সিনেমা এসেছে। রিসেন্টলি কিলবিলে দেখা গিয়েছে তোমাকে, এখানে দেখা গিয়েছে, আপিসে দেখা যাচ্ছে। এবার তোমার সেই অর্থে একটা ভূতের সিনেমা আসতে চলেছে, ভূতপূর্ব। আর এতদিন যা যা চরিত্রে তোমায় দেখা গেছে তার থেকে একদম অন্যরকম একটা চরিত্র হতে চলেছে। তো এই চরিত্রটা যখন তুমি রাজি হলে এটা করার জন্য, গল্পটা দেখলে যে 3টে সাহিত্যিক গল্প, সেটাকে নিয়ে একটা সিনেমা হতে চলেছে, তো স্ক্রিপ্টের কোন জায়গাটা তোমার মনে দাগ কেটে গেছিল? দেখো, প্রথমত আমার ভূতের সিনেমা করার অনেক দিনের ইচ্ছে ছিল, তো ভালো স্ক্রিপ্ট পাচ্ছিলাম না, ভালো গল্প পাচ্ছিলাম না। বাট এবার যখন দেখলাম যে সাহিত্য থেকে হচ্ছে, সাহিত্যের 3টে গল্প অবলম্বনে একটা সিনেমা হচ্ছে, একটা অ্যান্থোলজি হচ্ছে। অ্যান্থোলজি এমনিতে খুব কম হয় আমাদের বাংলাতে। এবং আমাকে যে চরিত্রটা দেওয়া হলো, মনোজ সেনের লেখা শিকার গল্পের তিলোত্তমা, ভীষণ ইন্টারেস্টিং চরিত্র। এবং তুমি যেটা বললে আগে আমাকে এভাবে কখনো দেখা যায়নি, সত্যিই তাই। একজন বিধবা যে খুব কম বয়সে বিধবা হয়ে গেছে এবং তার ঘাড়ে অনেক দায়িত্ব রয়েছে, তাকে বিশাল সম্পত্তি সামলাতে হয়, কিন্তু প্রচুর টাকা পয়সা আছে, সবই আছে, কিন্তু অনেক কিছুই নেই। তার মধ্যে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানুষ তার একটা লাইফ পার্টনার চায় সারা জীবন। তো সেই পার্টনারের অভাব এবং তার যে ফিজিওলজিক্যাল নিডস আছে, তার যে কামনা বাসনা আকাঙ্ক্ষা সেগুলো আছে, সেগুলো সবই ও দমিয়ে রেখে দেয়। তো এমন একজন মানুষ আসে, মানে সুহদ্র, পূর্ণেন্দুর চরিত্রটা, তাকে দেখে তার ভালো লাগে। তো সেই ভালো লাগার জায়গা থেকে গল্প এগোয়। এবং তার থেকে বেশি কিছু বলতে চাই না, কারণ ভূতের গল্প ছোট গল্প, বেশি কিছু বললে সবটাই বলা হয়ে যাবে। তো এবার যারা মনোজ সেনের এই গল্পটি পড়েননি তাদের কাছে তো পুরোটাই সারপ্রাইজ, আমি বেশি কিছু আরোই বলছি না। আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে তুমি কথাটা বললে যে যারা পড়েননি, এরকম তো বেশ কিছু মানুষ রয়েছে যারা সাহিত্য নিয়ে খুব চর্চায় থাকেন, তো তারা গল্পটা হয়তো কোথাও গিয়ে পড়েছেন। তো সেই জায়গায় যখন একটা অলরেডি একটা এস্টাবলিশ চরিত্র থাকে, যেটা মানুষ কোনো না কোনো ভাবে অডিও স্টোরিতে হোক কিংবা বইয়ের পাতায় হোক সেটা পড়ে থাকে, তো সেই চরিত্রটাকে যখন আবার তুমি গড়ে তুলছো, মানুষের সামনে সেই ফেসটা হয়ে উঠছো, তো সেটা কি কোথাও গিয়ে তোমার জন্য একটা এক্সট্রা বাড়তি চাপ যাকে বলা হয় সেটা ফেলে দেয়? দেখো, ডেফিনেটলি, মানে আমার মনে হয় এই ঘরে এখনো অব্দি যতজন রয়েছে তারা যদি প্রত্যেকে এই মুহূর্তে দাঁড়িয়ে শিকার গল্পটা পড়ে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকে ভিজুয়ালাইজ করবে। কারণ আমরা পড়তে পড়তে তো ভিজুয়ালাইজ করি প্রত্যেকটা সিন। এবং যখন ভিজুয়ালাইজ করবে, আমার মনে হয় প্রত্যেকের দেখা সিনগুলো আলাদা আলাদা হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন মানুষ এই সিনেমাটা হলে গিয়ে দেখবেন, এবং ধরো তিলোত্তমার চরিত্র নেই বলে যখন আমাকে দেখবে তখন কোথাও একটা আবছা জিনিসটা প্রমিনেন্ট হয়ে আসবে। এবং বাকিটা তো আমার অভিনয় যদি তাদের ভালো লাগে, ডেফিনেটলি সেটা তাদের মনোগ্রাহী হবে। তো সেটা তখনই বোঝা যাবে যখন মানুষ দেখবেন, এবং তারপরে যখন ফিডব্যাক পাবো কেমন লেগেছে তাদের, সেটাই। তিলোত্তমার গল্প তো আমরা শুনছি, তবে যদি সন্দীপ্তার কথা বলি, তাহলে সন্দীপ্তা কি ভূতে ভয় পায়? দেখো, ভূত আমার খুব ইন্টারেস্টিং বিষয় লাগে,
এবং কখনো দেখা হয়নি। আমি আশেপাশে প্রচুর ভুতুড়ে জিনিস হয়েছে, আমার চোখে পড়েনি বা আমি ফিল করিনি। কিন্তু হ্যাঁ, ভয় পাই নাই বলা যেতে পারে, কারণ তার সঙ্গে এখনো দেখা হয়নি। I have tried a lot. আমি অনেক চেষ্টা করেছি ভূত যদি আমি একটু দেখার? ভূত দেখা যায় কোথাও। আমি আমাদের যেখানে শুটিং হয়েছে বারুইপুর রাজবাড়িতে, সেখানেও অন্ধকারে বিভিন্ন ঘরে গিয়ে দাঁড়িয়েছিলাম যদি আসে। বাট দেখলাম কেউই আসে না আরকি। কি আর করা যাবে? এই যে বলছো কখনো ভূত দেখা হয়নি, তো সেই ক্ষেত্রেই জিজ্ঞেস করি যে তোমাকে তো প্রচুর সিনেমায় প্রচুর ধরনের চরিত্রে দেখা গেছে, তার মধ্যে বেশ কিছু থ্রিলিং বিষয়ও ছিল। তবে যেহেতু এই প্রথমবার তোমাকে একটা ভূত এবং তন্ত্র সাধনা এই সব জিনিসের মধ্যে একটা এইরকম সাবজেক্টে দেখা যাচ্ছে, তো কোথাও কি তোমার কাছে কি তন্ত্র বা এই ভূত এই বিষয়গুলো শুধু একটা ফিকশন? না, না, ফিকশন না, স্পিরিট তো দেয়ার, স্পিরিট তো অফকোর্স ইজ দেয়ার। এবং এটা নিয়ে তো প্রচুর পড়াশোনা হয়েছে, সায়েন্টিফিক্যালি প্রুফ করা হয়েছে। প্যারাসাইকোলজির মতো একটা গোটা সাবজেক্ট রয়েছে যেটা এটা নিয়ে আহ, মানে ব্যাখ্যা করে, এবং এটা নিয়ে তারা অনেকভাবে প্রমাণ করেছে। তো ডেফিনেটলি স্পিরিট তো আছে, এটা শুধুই ফিকশন নয়। কিন্তু আমরা বিভিন্ন রকম গল্পে তাদের অবস্থানটা শুনতে এবং দেখতে ভালোবাসি। সেটা স্পেশালি বাঙালিরা, আমরা বাঙালিরা তো ভূতের গল্প মানে ছোট থেকেই বাচ্চারা ভূতের গল্প পড়েই শুনেই মনে হয় বড় হয়। তো হ্যাঁ, ডেফিনেটলি সেটা খুবই ইন্টারেস্টিং। যেহেতু তুমি বললে যে বাঙালিরা ভূত নিয়ে প্রচন্ড হ্যাঁ। ইন্টারেস্টেড, এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে আমরা কিন্তু সচরাচর সব জায়গায় শুনে থাকি যে বাঙালি মহিলারা তারা তন্ত্র সাধনা জানে বা কালা জাদু জানে। আমরা যখন বলিউডের সিনেমা দেখি, ভূতের সিনেমা, সেখানেও দেখি কোথাও না কোথাও বাংলার সংযোগ থাকে। তো তোমার কি মানে কি মনে হয় এই কথাটা নিয়ে, বাঙালি মেয়েরা কি সত্যিই কালা জাদু জানে? ভেরি স্টুপিড থিং এটা। দেখো, তন্ত্র সাধনা এমন একটা বিষয় যেটা আহ, আমাদের শুধু যদি ইন্ডিয়ার কথাই আমরা বলি না কেন, বিভিন্ন জায়গায়, রাজস্থান বলো, গুজরাট বলো, বিভিন্ন জায়গায় তো হয়। সেটা ইন্ডিয়াতে হয়, কলকাতাতেও হয়তো অনেকে করে, করে না বললে ভুল হবে, ডেফিনেটলি করে। কিন্তু তাই বলে বাঙালি মেয়েরা মানেই যে জাদু টোনা জানবে, কালো বিদ্যা জানবে, এগুলো ভীষণ ফানি। মানে এগুলো একটা কোথাও একটা ওই ওরকম বিষয়টা যে বাঙালি মেয়ে মানেই সবসময় দেখবে হিন্দি কাজ হলে, বলিউডে কাজ হলে দেখবে ম্যাক্সিমাম টাইম রকি আর রানীটাতে ছিল না, সেটা আমি খুব খুশি হয়েছিলাম। এছাড়া সব জায়গাতেই মোটামুটি বাঙালি মেয়ে মানেই লাল পাড় সাদা শাড়ি, আট পৌড়ে করে পরে, প্রচুর মাথায় সিঁদুর এবং গা ভর্তি গয়না। তুমি বলো, তুমি পরো, তোমার বাড়িতে কেউ পরে? বা আপনারাই বলুন, আপনারা সারাক্ষণ বাড়িতে আট পৌড়ে শাড়ি পরে ঘোরেন, মানে এটা তো নয়, দাগিয়ে দেওয়া হয়েছে। তো সেরকম ভাবে এটাও একটা বিষয় যেটা দাগিয়ে দেওয়া হয়েছে। আমার তো এই জিনিসটাকে ভীষণ ফানি মনে হয়। তাহলে বাঙালি নারীরা কিসে জাদু করে তোমার মনে হয়? চোখে, চোখ দিয়ে। বাঙালি মেয়েদের চোখ খুব সুন্দর হয়, ভীষণ গভীর একটা ব্যাপার আছে চোখের মধ্যে, এবং আমার মনে হয় চোখ দিয়ে একেবারে জাদুটা করে। সেটা ওরা বুঝতে পারে না বলে ওটাকে কালা জাদু বলে ফেলে। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় ওদের খারাপ লাগে যে ওদের সবার ভালো অত চোখ হয় না বাঙালি মেয়েদের মতো। আচ্ছা, একটু আগে তুমি বলছিলে যে প্রচুর এক্সপিরিয়েন্স তুমি মানে নিজের সাথে হয়নি, বাট এরকম শুটিং এ গিয়ে বা বাইরে অনেক এরকম ঘটনা শুনেছো যেগুলো মানে গা ছমছম করার মতনই ঘটনা, বা কোথাও গিয়ে সেগুলো মানে একটু প্যারানর্মাল, তবে নিজে সেগুলো এক্সপিরিয়েন্স করোনি। তো এরকম কোনো ঘটনা রয়েছে যেটা তুমি সবচেয়ে বেশি ইন্টারেস্ট পেয়েছো বা সবচেয়ে মজা পেয়েছো সেই ঘটনাটা শুনে? দেখো, আমি বিভিন্ন স্টুডিওতে কাজ করেছি এবং বিভিন্ন স্টুডিওর বিভিন্ন গল্প রয়েছে। আমি নাজিরাবাদের ওখানে একটা স্টুডিওতে শুটিং করেছিলাম অনেক দিন। সেখানে মানে আমাদের মানে রুমেই, মেকআপ রুমেই হয়েছিল। লোডশেডিং হয়ে গেছিল। লোডশেডিং হলে কি হয়, সুইচ গুলো তো অনই থাকছে না। যখন মানে ইলেকট্রিসিটি এলো তখন দেখছি সুইচ গুলো অফ হয়ে গেছিল। তো এবার বক্তব্য, ঘরে যারা ছিল তাদের মধ্যে কেউ দুষ্টুমি করে অফ করে দিয়েছিল নাকি অফ হয়ে গেছিল, আই ডোন্ট নো। তারপরে স্টুডিওতে না এরকম খুচরো অনেক ঘটনা শুনেছি। মানে ধরো ইয়েতে কি একটা জায়গা আছে ওই টুয়ার্ডস জোকা, আমার মনে হয় কোনো একটা ওই নেচার পার্ক ওই সাইডে একটা স্টুডিও আছে। সেই স্টুডিওতে শুনেছি অনেক ভুতুরে গল্প। ওটা একটা গ্রেভিয়ার্ডকে তার উপরে মাটি ফেলে তার উপরে স্টুডিও, একটা কারখানা প্লাস স্টুডিও বানানো হয়, এবং সেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমরা শুনেছি। আমরা ইন্ডাস্ট্রির অনেকেই সেটা জানে। তো ওই যেটা বললাম যে শুনেছি সবটাই, দেখিনি কিছু।
সবই শোনা কথা, যেরকম আমরা মানে ছোটবেলা থেকে শুনে আসি বিভিন্ন গল্প, আর একটা ইমাজিন করে নিই যে এরকম না, হতে আমি পারে। নেচার পার্কের যে স্টুডিওটার কথা বলছিলাম সেটাতে নাকি খুব সিভিয়ার প্রবলেম হয়েছিল এবং তার জন্য পুজো আচ্ছা যাগযজ্ঞ করা হয়েছিল। সো ইয়া, মানে ওই আর কি বললাম, আমাকে দেখা দেয়নি। তোমাকে ভয় দেখাতে চাইনি হয়তো। না, আমার মনে হয় আমাকে ভয় দেখে, আমাকে ভয় পেয়ে আমার সামনে আসে না, মানে সেটার একটা প্রবাবিলিটি রয়েছে। আচ্ছা, আমরা একটু আগেই বলছিলাম যে ছবি নিয়ে তো কথা হচ্ছে, তার সাথে আমরা সন্দীপ্তা দিকে নিয়ে কথা বলবো। তো সন্দীপ্তা দিকে নিয়ে যদি কথা বলি তাহলে বেশ 1.5 বছর হতে চললো, এখন সন্দীপ্তা দি সংসারী হয়ে গেছে। তো এতদিন আমরা সিরিয়ালের পর্দায় কিংবা সিনেমার পর্দায় একটা লক্ষ্মী বৌমার ফেজে তোমাকে দেখেছি, তো বাস্তবেও কি এতটাই লক্ষ্মী সন্দীপ্তা? হ্যাঁ হ্যাঁ, আমি লক্ষ্মী, মানে আমার অত ঝুট ঝামেলা ভাল লাগে না। আমি ভীষণ, আমি এবং আমার হাজবেন্ড সৌম দুজনেই খুব শান্তিপ্রিয় মানুষ। আমরা শুরু থেকেই বলেছিলাম সংসার যেহেতু, মানে আমরা দুজনই থাকি, সৌমর মা বাবা দুজনেই মারা গেছেন এবং আমরা দুজনে খুব সিম্পল, মানে সর্ট করে নিয়েছি আর কি সবকিছু, যে প্রসেসের মধ্যে ফেলে দিলে আমাকে আর সৌমকে দুজনেই আমরা খুব ভালোটা মেনটেন করতে পারি। তো সংসার করছি এই স্ট্রেসটা আমরা নিতে চাইনি। আমরা দুজন একদম বিন্দাস থাকি। আমাদের বাড়িতে একজন হাউস হেল্প রয়েছেন, যিনি সকালে আসেন, দুপুরবেলা চলে যান, উনি সবটা দেখে নেন এবং উনি থাকেন, তাই আমার বাড়িতে সবটাই সর্টেড থাকে। তো এছাড়া যা হয়, আমরা দুজনে খুব গোছানো, মানে কেউ ওই জিনিসপত্র নোংরা করে জায়গার জিনিস জায়গায় না রেখে একটা ক্লামসি সিচুয়েশন তৈরি করা, ওইগুলো আমরা দুজনেই কেউ করি না। লাকিলি সৌম্য খুব গোছানো, তাই জন্য আমার পক্ষে খুব সুবিধা হয়েছে, কারণ আমি ভীষণ পিটপিটে, তো ওই জন্য আর কি খুব সুবিধা হয়েছে। এছাড়া তো সবই ঠিক আছে, কোনো অসুবিধা হয় না আর কি, লক্ষ্মী বলা যেতে পারে। এই যে সন্দীপ্তা বললে যে তুমি লক্ষ্মী মেয়ে, তাহলে ওই লক্ষ্মী মেয়ের কখনো কখনো হয় না যে কোনো গুড হ্যাবিটস এর জন্য আমাদের নিজেদেরকে বা আমাদের আশেপাশের মানুষদের একটু প্রবলেমে পড়তে হয়? তো কখনো তোমার সাথে এরকম হয়েছে যে তোমার কোনো গুড হ্যাবিট, সেটার জন্য তোমার আশেপাশের পারিপার্শ্বিক লোকেদের প্রবলেমে পড়তে হয়েছে? দুদিন আগেই হয়েছে অ্যাকচুয়ালি। আমার গাড়িতে বসার, যদি অন্য কেউ বসে, একটা নিয়ম আছে, সেটা হচ্ছে জানলা খুলে বাইরে কিছু ফেলবে না। সেটা বায়োডিগ্রেডেবলও হতে পারে, সেটা টিস্যু পেপার হতে পারে, যাই হোক। আমার গাড়িতে একটা জায়গা আছে, ওইখানে সব জিনিস জড়ো করা হয়। তো অনেকের হ্যাবিট এখনো আছে যে কেউ বসলে টুক করে কাঁচটা নামিয়ে ফেলে দিল। স্ট্রিক্টলি নো, তাতে যদি কেউ মনে করে যে ভাই মনে করলে কর, কিন্তু এটা করিস না, বাইরে কিছু ফেলতে আমি দেব না। তো এটা ডেফিনেটলি ইটস আ ভেরি গুড হ্যাবিট আমার। এটা যদি সবারই হ্যাবিটটা হয় খুবই ভালো হয়, আমাদের রাস্তাঘাট আরো বেশি পরিষ্কার থাকবে। কিন্তু হ্যাঁ, এটা খুবই আছে আর কি। এটা ছাড়া আরেকটা জিনিস আমরা এখন মানে মোটামুটি সব অভিনেতা অভিনেত্রীর থেকে এই বিষয়টা শুনতে পাই যে এখন যেরকম অনেকগুলো প্ল্যাটফর্ম হয়ে গেছে, সেটা ওয়েব সিরিজের ক্ষেত্রে বলো, মানে সিরিয়ালের ক্ষেত্রে বলো, কিংবা সিনেমার ক্ষেত্রে বলো, প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা সাবজেক্টের যে দর্শকরা রয়েছে তারা কিন্তু আলাদা। মানে যারা টেলিভিশন দেখছে তারা হয়তো সেই অর্থে ওয়েব সিরিজ দেখেন না, বা যারা ওয়েব সিরিজ দেখেন তারা সেই অর্থে টেলিভিশন দেখেন না। তো সমস্ত জায়গাটাকে ঘিরে রাখতে বা সবার কাছে পৌঁছতে আমাদের 3টে প্ল্যাটফর্মে সমানভাবে কাজ করতে হয় বা করা উচিত। তো তোমাকে কিন্তু আমরা অনেকদিনই সিরিয়ালে আবার ফিরতে দেখিনি। সন্দীপ্তাকেও কি আবার সিরিয়ালে বা ছোট পর্দায় ফিরতে দেখা যেতে পারে? দেখো, প্রথমে বলি যে সিরিয়াল আগে, মানে যখন ওয়েব সিরিজ প্রথম শুরু হয়েছিল, তখন একদম আলাদা সংখ্যক মানুষের, মানে অডিয়েন্স তৈরি হয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছে, যারা সিরিয়াল দেখে তারা অনেকেই ওয়েব সিরিজও দেখে। তাই খানিকটা দিক থেকে বলতে গেলে আমি তাদের একটু মনের ইচ্ছে পূরণ করতে পারছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে হ্যাঁ, মানে বিভিন্ন রিউমার্স তো মাঝখানে আরো বেশি উঠেছিল যে আমি সিরিয়ালে ফিরছি, বাট এই মুহূর্তে ফিরছি না। খুব ভালো কিছু হলে, খুব ভালো গল্প, ভালো, কারণ দেখো এই করলাম আর 2-3 মাস পর বন্ধ হয়ে গেল, সেটা আমি চাই না। এত বছর পর যদি ফিরি সিরিয়ালে, তাহলে আমারও একটা দায়িত্ব থাকবে মানুষের যাতে ভালো লাগে এবং সেটা তারা অনেকদিন ধরে দেখতে পারেন। মানে আমার দিক থেকে অন্তত গল্প বাছাইটা যেন ঠিক হয়, এবং তারপরে তো দেখো সবটাই কপালের বিষয়, কদিন চলবে না চলবে, বাট আমার তরফ থেকে ওই ভালো লাগাটা এলে আমি নিশ্চয়ই করবো। আরো বেশ কিছু ক্রাইটেরিয়াস থাকে, সেগুলো সব ঠিকঠাক হয়ে গেলে নিশ্চয়ই করবো। কারণ ডেফিনেটলি, আমি সরি কাটলাম, ডেফিনেটলি সিরিয়াল যত সংখ্যক মানুষের কাছে আমাকে পৌঁছে দেবে, সেটা বাকি কোনো প্ল্যাটফর্ম কিন্তু পারবে না।
মানে যেসব দর্শকরা তোমাকে সিরিয়ালে আবার ফেরত দেখতে চায় তাদেরকে তোমার আগে ডিরেক্টরদের রিকোয়েস্ট করতে হবে বা স্ক্রিপ্ট রাইটারদের যে একটা ভালো স্ক্রিপ্ট নিয়ে তারা তোমার কাছে আসুক, তাহলেই তারা তোমাকে আবার ছোট পর্দায় দেখতে পাবে। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে সিনেমা নিয়ে তো কথা বললাম, ভূতপূর্ব আছে সেটা নিয়েও কথা বলছি, তবে একটা লাস্ট আমাদের এই পুরো আড্ডাটা শেষ করার জন্য কনক্লুশনে তোমাদের ভূতপূর্ব নিয়ে আমি একটা ছোট্ট র্যাপিড ফায়ার গেম খেলবো। ভূতপূর্ব নিয়ে র্যাপিড ফায়ার? আমি বেশ কিছু, যেহেতু ভূত রয়েছে তো আমাদের বাঙালিদের কাছে অনেক ভূতের নাম রয়েছে, তো আমি কয়েকটা ভূতের নাম বলবো এবং সেই ভূতের নামগুলোকে তোমায় ডেডিকেট করতে হবে তোমার ভূতপূর্ব যে কাস্টরা রয়েছে তাদের মধ্যে কাউকে। এটা ভয়ঙ্কর একটা কাজ, এটা আমি পারবোই না করতে। করবে না কিছু? না না, কি করে মানে আমি তো মানে আমি এখন যদি ব্রহ্মদৈত্য বলো, আমি তো ব্রহ্মদৈত্যকে সামনে থেকে দেখিনি, আমি কি করে ভাববো যে কে হতে পারে? তাও তোমার একটা যদি নাম তুমি কাউকে খুব বায়না করছে বলে আমি দুটো, তুমি আমাকে ভূতের নাম বলতে পারো? দুটো না, আমি তিনটে বলছি। আচ্ছা ঠিক আছে, পাঁচটার জায়গায় আমি তিনটে বলছি তোমায়, কারণ দর্শকরাও শুনতে চাইছে তুমি কাকে কোন নামটা দিতে চাইছো। এটা খুব মুশকিলের বিষয়। ঠিক আছে, তাহলে প্রথম ওটাই, ব্রহ্মদৈত্যী। ব্রহ্মদৈত্যী, ব্রহ্মদৈত্য হচ্ছে, আচ্ছা আমি আগেই বলে দিই আমাদের ভূতপূর্ব পুরো পরিবারকে, যেখানে আমার কোনো হাত নেই, আমার ইচ্ছের বাইরে আমাকে এই কাজটা করানো হচ্ছে, উত্তর বলতেই হবে তাই বলছি, ক্ষমা করবেন। আমাদের ডিরেক্টর অভিনব, ওর বেশ লম্বা চুল আছে, ওটা নিয়েও খুব ভালো, ওটাকে যদি ব্রহ্মদৈত্যর ক্যারেক্টার করে খুব ভালো ইউটিলাইজ করতে পারবে। ওটা একটু লম্বা চওড়া ভালো চুল থাকলে লম্বা চুল করা যেতেই পারে। এরপর হচ্ছে শাকচুন্নি। শাকচুন্নি দর্শকরা এটা দেখতে পাচ্ছে না, তবে পাশ থেকে রূপাঞ্জনা দি বলছে যে আমি না। অমৃতা, যাক অমৃতা দি মনে করবে না একদম, প্লিজ অমৃতা কিছু মনে করিস না, বুঝতেই পারছিস আবার বললাম জোর করে করানো হচ্ছে। জোর করে তুমি নামটা বলতে বলিনি। হ্যাঁ, জোর করে আমি নামটা বলাচ্ছি না, যে কোনো একটা বলতে বলছি। অমৃতা তো তুমি সিলেক্ট করেছো না, মানে কাউকে তো বলতে হবে, কি আর রূপাঞ্জনা দি পাশ থেকে বলছে আমার নাম বলবি না, ব্যাস এবার আমাকে যে অপশন। ঠিক আছে, লাস্ট হচ্ছে স্কন্দকাটা। হ্যাঁ, এটাও হতে পারে যার মাথা নেই, যে সব বিষয়ে মাথা গলায় না, এরকম হতে পারে। বলছে আমি, এবারে পুরোটা নিজের ওপর নিয়ে নিয়েছে একদম স্কন্দকাটা। যাক, আমরা আগেই রিকোয়েস্ট করেছিল যে তিনটেই বলবে, তার বেশি বলবে না, তাই এখানেই থামছি। আর এরপর দর্শকরা কিভাবে পৌঁছবে তোমাদের ভূতপূর্বের ভয় পেতে বা সেই ইন্টারেস্টিং গল্পের সাথে সামিল হতে, সেটা তুমি একটু দর্শকদের ইনভাইট করে দাও। দেখুন, মানে 27শে জুন আসছে আমাদের এই ভূতপূর্ব সিনেমাটা হলে। বাঙালি ভূত তো অলওয়েজ ভালোবাসে, আর সেখানে সাহিত্যের গল্প, আমরা সাহিত্যর দিক থেকে এতটাই এনরিচড যে আমাদের সাহিত্যের গল্প করতে শুরু করলে মনে হয় প্রচুর সিনেমা চলবে এবং সেগুলো দারুণ দারুণ সিনেমা করা যেতে পারে। তো এখান থেকেই সাহিত্য নির্ভর গল্প, 3টে ছোট ছোট গল্প নিয়ে আমাদের সিনেমা অ্যান্থোলজি হয়েছে ভূতপূর্ব। আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন 27শে জুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তবে যদি খারাপও লাগে, আমরা সবাই রয়েছি সোশ্যাল মিডিয়াতে, আপনারা অবশ্যই জানাবেন, খারাপ ভালো যাই লাগুক না কেন তার জন্য হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা সিনেমাটা 27শে জুন হলে গিয়ে দেখুন। 27শে জুনের পর থেকে আপনারা যত বেশি যাবেন ততদিন আমাদের ছবি চলবে, তো আপনারা প্লিজ দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। আর এই বৃষ্টির ওয়েদার, এরকম একটা গাছ, বর্ষার ওয়েদার, হ্যাঁ এই ওয়েদারে বৃষ্টিটাও আমি তো ফোন করে ডেকে আনলাম যে আমাদের সিনেমাটা আসছে, একটা ভুতুরে ভুতুরে ব্যাপার লাগবে, গরমে ফোন করে দিলাম, চলে এলো। তাহলে আপনাদের জন্য সন্দীপদা দি কিন্তু মানে ইন্দ্রদেবকে ফোন করেছিল, হ্যাঁ ফোন করে বৃষ্টিকে মানে ডাকিয়ে নিয়েছে। তো এরকম একটা বর্ষার সুন্দর বিকেল হোক বা যে কোনো ওয়েদারে আপনারা চলে যেতে পারেন এরকম একটা গা ছমছমে ভূতের সিনেমা দেখতে। আর যেখানে সাহিত্য রয়েছে এতগুলো, সেখানে তো আরো একটা এক্সট্রা বাড়তি পাওনা যাকে বলা, সেটা দর্শকদের জন্য রয়েছে। আর আমাদের আজকের এই টলিকথার আড্ডা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই টলিকথার নতুন নতুন আড্ডা দেখতে প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টায় নজর রাখবেন জিও বাংলায়। ধন্যবাদ। থ্যাংক ইউ।